বুঝতে হবে যে তারা প্রেজেন্ট। ম্যাডাম শুনতেছে, লাইভ চলতেছে। শুনতেছে, লাইভ চলতেছে না? আপনি এটা দিয়ে নাকি দিতে পারেন অথবা এটা দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা গতদিন ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি শুরু করছিলাম এবং আমরা অর্ধেক পর্যন্ত পড়ে গেছিলাম। তো আমি ওই দিনে সাউন্ড সিস্টেম ডিস্টার্ব থাকায় তোমরা কিছু শব্দ শোনো নাই, সেটা আমি খুঁজে খুঁজে দেখতেছি কোন জিনিসটা তোমরা শোনা উচিত ছিল, শোনো নাই, আবার বলবো এখন। আমরা চেঞ্জেস ইন ম্যাটারনাল গ্লুকোজ মেটাবলিজম প্রেগন্যান্সি এটা বলছিলাম, গ্রাজুয়াল ডিক্রিজ ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। ফাস্টিং সময় মা খায় না, কিন্তু বাচ্চা মা থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ নিতে থাকে, সেজন্য বাচ্চার ফুলফিল নিজের গ্লুকোজ লেভেল ফুলফিল করার জন্য মায়েরটা নিয়ে যে দেখে মায়ের ফাস্টিং গ্লুকোজ ডিক্রিজ করে, এই কথাটা। ডিক্রিজ পোস্টপান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ পোস্টপান্ডিয়াল গ্লুকোজ লেভেল। প্রেগন্যান্সি কজেস এক্সেসিভ গ্লুকোজ অ্যাবজর্পশন। মা যখন খায় জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন বেড়ে যায়, এর জন্য র্যাপিড গ্লুকোজ ইনক্রিজ হয়, পোস্টপান্ডিয়াল গ্লুকোজ বেড়ে যায়। ইনক্রিজিং ফাস্টিং এন্ড পোস্টপান্ডিয়াল ইনসুলিন লেভেল। যেটা বলছিলাম যে আগে প্রেগন্যান্সিতে বিটা সেল হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হয় মায়ের, এই জন্য ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়। এটা ফাস্টিং এবং পোস্টপান্ডিয়াল দুই সময় বাড়ে। বিটা সেল হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া যেটা ডিক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি, বাট ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়। তো ইনসুলিন বেশি থাকলেও কিন্তু কাজ হচ্ছে না, ইনসুলিন বেশি বাট বেশি বেশি ইনসুলিনের অ্যাকশন হচ্ছে না কেন, সেটা পরের স্লাইডগুলোতে আসবে, বলবো। আর হচ্ছে এনহ্যান্স লাইপোলাইসিস, লিপিড যেটা ইনসুলিন যেটা সবসময় প্রিভেন্ট করে লাইপোলাইসিস, লিপিড স্টোরেজ করে, এই ক্যাপাসিটি ইনসুলিন কমে যায়, সেজন্য লাইপোলাইসিস হয়ে লিপিড ভাঙে এবং লিপিড থেকে বিটা অক্সিডেশনের মাধ্যমে কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম হয়ে যেটা হয়। দেখি কিছু বলতেছেন, দেখাও। আচ্ছা, এখানে যেটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সিতে যে মা এইসব চেঞ্জ গুলা মা টলারেট করতে পারে দেখে আনইন্টারাপ্টেড সাপ্লাই দ্য ফিটাস হয় এবং বাচ্চার কোনো অসুবিধা হয় না। এখানে যে বলছিলাম আমরা ইনসুলিন লেভেল বাড়ে, কেন বাড়ে? এই যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এগুলো পড়াই ফেলছি। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনটা একটা অ্যান্টি ইনসুলিন হিসেবে কাজ করে। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন ইনসুলিনের অ্যান্টাগনিস্ট, সে ইনসুলিন লেভেল, ইনসুলিনের অ্যান্টি ইনসুলিন, ইনসুলিনের অ্যাকশনকে সে কমায় দেয়, সেজন্য ইনসুলিন অ্যাকশন হয় না দেখে ইনসুলিন আরো বাড়তে থাকে। দ্যাট মিনস আরেকটা জিনিস হলো ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এন্ড আদার স্টেরয়েড হরমোন, অল স্টেরয়েড হরমোন, এইগুলা ব্লাড সুগার লেভেল বাড়ায় এবং রিফ্লেক্সলি ইনসুলিনও বাড়ে। এইসব কথা তোমাদের কি বলছিলাম ডিপলি। আচ্ছা আচ্ছা, এখানে না বুঝার কিছু নাই। বিটা সেল প্যানক্রিয়াসের গ্লুকোজ, আচ্ছা, সবার যদি প্যানক্রিয়াস এডিকুয়েট রিজার্ভ থাকে তাহলে তাদের সমস্যা হয় না, তাদের ডায়াবেটিস ডেভেলপ করে না। বাট অ্যাবসেন্স অথবা রিজার্ভ অফ বিটা সেল প্যানক্রিয়াস যদি হয় তাহলে সেই পেশেন্টের প্রেগন্যান্সিতে গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ করে। আমরা ডায়াবেটিস মেলাইটাস পড়ছিলাম, আমরা টাইপ 1 ডায়াবেটিস তাদের কি হয় এগুলা পড়ছিলাম। এখানে একটা জিনিস আমরা এই নেক্সট পেজে পড়ছিলাম, এটাও পড়ছিলাম। আমরা এখানে বলছিলাম যে প্রেগন্যান্সিতে কি কি কমপ্লিকেশন হয়। ডায়াবেটিসের মাদের বাচ্চাদের কমপ্লিকেশনের একটা কনজেনিটাল মালফরমেশন কথাটা বলছিলাম। তো বলছিলাম যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কনজেনিটাল মালফরমেশন কেন হবে। কনজেনিটাল মালফরমেশন হবে এটা
বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসদের, যাদের প্রি প্রেগন্যান্সি টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস থাকে, যারা প্রি প্রেগন্যান্ট ডায়াবেটিস থাকে তাদের গ্লুকোজ ডিউরিং প্রেগন্যান্সি তাদের গ্লুকোজ থাকে অ্যাবনর্মাল, এবং উইথ অর উইদাউট ট্রিটমেন্ট তারা রিপিটেড হাইপো এন্ড হাইপারগ্লাইসিমিয়া স্টেট তাদের ডেভেলপ হয়, যার কারণে দুইটাই হাইপারগ্লাইসেমিক স্টেট এন্ড মেইনলি হাইপোগ্লাইসেমিক স্টেট। এন্ড আরেকটা জিনিস যেটা ডায়াবেটিক পেশেন্টের গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে গ্লুকোজ লাংস থেকে নিয়ে যাবে আর টিস্যুতে অথবা মা থেকে নিয়ে যাবে, ফিটাল ব্লাডে ছেড়ে আসবে, সেটা ফিটাস অক্সিজেন পাবে। কিন্তু গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন অক্সিজেন টাইটলি বন্ড করে এবং সে টিস্যু লেভেলে যে অক্সিজেন রিলিজ করে না, রিলিজ করে না, এই কারণে একটা হাইপোক্সিয়া অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়। আর আরেকটা হলো হাইপোগ্লাইসেমিক ইনসাল্ট, হাইপোগ্লাইসেমিয়া নিজেই টিস্যু ড্যামেজ করে। তো মরুলা অথবা আর্লি স্টেজে যেটা জানো তোমরা, যে জাইগোট হওয়ার পরে মরুলা তারপরে টোপোব্লাস্ট তৈরি হয়। এই টোপোব্লাস্ট পর্যন্ত এই মরুলা সেলগুলো হলো টোটিপোটেন্ট সেল। এগুলো একটা সেল থেকে বডির পুরো একটা সেল লাইন তৈরি হয়, একটা অর্গান তৈরি হয়। তো একবার যদি হাইপোগ্লাইসেমিক ইনসাল্ট হয় আর মরুলার একটা সেল যদি ড্যামেজ হয়, তাহলে হোল সেল লাইন ডেভেলপ করবে না, এতে করে কনজেনিটাল অ্যানোমালি হয়। এটা মনে রাখবা, হ্যাঁ, দুইটা কারণ, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এন্ড হাইপোগ্লাইসেমিক ইনসাল্ট। তেমন আর কিছু আমি ভুলি নাই। তোমরা কি এখন বুঝতে পারছো? রেসপন্স করো। চৌধুরী রহমান, তোমরা তো কিছুই লেখছো না, তোমাদের নাম খালি। তোমরা বুঝতে পারতেছো? আজকে কিন্তু কঠিন পড়া পড়াবো না, আজকের পড়াগুলি ইজি। হ্যাঁ, তারা তেমন কিছু লিখতেছে না। আচ্ছা, এইগুলি পড়াই ফেলছি, এগুলি গতদিন পড়াই ফেলছি। হ্যাজার্ডস অফ বিডিএম অন প্রেগন্যান্সি এগুলি পড়াই ফেলছি, তারপরে এগুলো পড়াই ফেলছি। হ্যাঁ, টাইপ 1 টাইপ 2 লিভিং লেবার প্রলং লেবার ম্যাট্রিক্সেমিয়া এগুলো সব পড়াই ফেলছি। তারপরেও এখানে কোনো কিছু না বোঝার থাকলে আমাকে তোমরা প্রশ্ন পাঠাতে পারো। হ্যাঁ, ডাইরেক্ট আমার কাছে প্রশ্ন পাঠাতে পারো। এনিওয়ান প্রশ্ন করলে আমি তোমাদেরকে উত্তর দিব। হুম, চাইল্ডহুড কমপ্লিকেশন, ইফেক্টস অফ প্রেগন্যান্সি অন ডায়াবেটিস, এগুলো পড়াই। আমরা এখন আসলে আজকে পড়াবো স্ক্রিনিং ফর গেস্টেশনাল ডায়াবেটিস। যে ডায়াবেটিক টাইপ 1 ও টাইপ 2, সে তো প্রেগন্যান্সির আগে থেকেই সে ডায়াগনোজড যে আমি ডায়াবেটিস, সে এসে বলবে। কিন্তু আমরা স্ক্রিনিং কাদের করব? আমরা স্ক্রিনিং কাদের করব? যে all pregnancy screening করব at 24 to 20 weeks of gestation। আমরা ন্যাচারালি কেউ গেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করতেছে কিনা খোঁজার জন্য আমরা করব। অথবা কারো ডায়াবেটিসের হিস্ট্রি নাই বাট হাই রিস্ক গ্রুপ, ওই যে আমরা আগে বলছিলাম ব্যাড অবস্টেটিক হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি অফ ম্যাক্রোসোমিক বেবি, প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যানোমেলি ইত্যাদি ইত্যাদি যত কিছু বলছিলাম, যাদেরকে আমরা সাসপেক্ট করতে পারি মেবি ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, সেই সবকে আমরা স্ক্রিনিং করব যেদিন আসবে সেদিন। ফার্স্ট ট্রাইমেস্টারে যখন আসবে তখনই করব আমরা, তাদেরকে ফার্স্ট আমাদের আসার সাথে সাথে করে ফেলবো। আর বাকিদেরকে আমরা র্যান্ডম ব্লাড সুগার করব, সেটা অ্যাবনর্মাল হলে আমরা স্ক্রিনিং এ যাব, নতুবা আমরা 24 to 28 weeks এ স্ক্রিনিং টেস্ট করব। স্ক্রিনিং টেস্ট একটা স্পেশালাইজড টেস্ট, এবং এটা এখন পর্যন্ত সবগুলি ডায়াগনস্টিক সেন্টার অ্যাকাস্টমড হয় নাই, তারা বুঝে না। তাইলে নিজেকে বুঝাবার চেষ্টা করতে হবে, পেশেন্টকে বুঝাবার চেষ্টা করতে হবে। অনলি 5th year or 4th year? 22 ব্যাচ 4th year, 5th year না, 22 5th year, অনলি 5th year আসতেছে, 4th year নাই। আচ্ছা, মেথড, হ্যাঁ, তারা আমাকে দেখতেছে না, না? ওল্ড প্রেগন্যান্সি স্ক্রিনিং আমরা কি মেথডে করব?
তোমরা শুনতে পারলে লেখো তো ইয়েস। তোমরা শব্দ শুনতে পারছো অথবা বুঝতে পারছো, লেখো ইয়েস, লেখো কমেন্টে ইয়েস লেখো। তোমাদের নামের দরকার, তো তাতে প্রেজেন্টেশনের জন্য নাম দরকার না, নাম এন্ড রোল। তোমরা একটা কমেন্টে ইয়েস লেখো। শব্দ শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম লেখছে। আচ্ছা শোনো, তোমরা শব্দ শুনতে পাচ্ছ। আমরা প্রেগনেন্সিতে আমরা যে স্ক্রিনিং টেস্ট করব সেটা কিভাবে, সেটা সেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ জিডিএম এ এটা তারা ফিক্স করে দিছে যে এইভাবে আমরা করব। আমরা কি করব, এটা হলো গ্লুকোজ মেজারমেন্ট করব ইন প্লাজমা। কিভাবে? রোগীর খাওয়া, অথবা তোমরা স্ক্রিনে পড়তে পারো, রোগীর খাওয়ার সাথে, মানে সে কখন খেলো, সকাল দুপুর রাত যখন আমার কাছে আসবে তখনই সে খেয়ে আসুক বা খালি পেটে আসুক, ফাস্টিং হোক বা সে পোস্টপান্ডিয়াল হোক, এনি টাইম। এজন্য দেখো লেখা ইরেসপেক্টিভ রিগার্ডলেস অফ টাইম অফ ডে অর টাইম অফ দি লাস্ট মিল of all pregnant women who have not been identified as having glucose intolerance before 24। আমরা এখনো যাকে জানি না, যার গ্লুকোজ ইনটলারেন্স আছে, যাকে আমরা নর্মাল জানি, তাকে আমরা আসার সাথে সাথে 50 গ্রাম গ্লুকোজ সাথে সাথে আমরা অরালি তাকে অ্যাডমিনিস্টার করব, অরালি খাওয়া দিব। হ্যাঁ, 24 থেকে 28 উইকস যখন সে আসবে তখন। এবং এটা কোনো তার খাওয়ার সাথে রিলেশন থাকবে না, সে সকালে না বিকেলে আসছে এটার সাথেও রিলেশন থাকবে না। তাইলে এটাকে বলে রিগার্ডলেস অফ টাইম অফ ডে অর টাইম অফ লাস্ট মিল। এই দুই কথা মনে রাখতে হবে। রেখে আমরা গ্লুকোজ খাওয়াবো, খাওয়ানোর পরে আমরা কি করব, আমরা ভেনাস ব্লাড গ্লুকোজ করব 1 ঘন্টা পর, মেজার্ড 1 আওয়ার লেটার। তার ভেনাস ব্লাড ড্র করব, 1 ঘন্টা পরে আমরা ব্লাড গ্লুকোজ দিব। দেখার পরে কি হবে, a value of more than 140 milligram deciliter 7.8 millimole per liter in plasma indicates the need for a full diagnostic glucose tolerance test। মানে এই লেভেল যদি কারো পাওয়া যায় তখন আমরা তাকে ওজিটিটি, এখন আমরা যেটা প্র্যাকটিস করি ওজিটিটি টেস্টের জন্য তাকে আমরা ঠিক করি, তাকে আমরা অ্যাডভাইস করি যে আমরা তার ওজিটিটি করতে হবে। তো ওজিটিটি টেস্টটা কি? হ্যাঁ, সেটা এটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছে 100 গ্রাম গ্লুকোজ। এটা কিছু না, আমাদের আমাদের ইনস্টিটিউশন অথবা অন্যান্য আরো সেন্টারে 75 গ্লুকোজ দিয়ে ওজিটিটি করে, 100 গ্রাম দিয়ে হয়। তো এটা দেখো, গ্লুকোজ খাওয়াবে ফাস্টিং পেশেন্ট কি করবে, প্রথম 3 দিন, এই যে এখানে প্রথম ফার্স্ট 3 days অফ আনইন্টারাপ্টেড ডায়েট, 3 days আনরেস্ট্রিক্টেড ডায়েট, তাকে কোনো ডায়েট কন্ট্রোল করতে দেওয়া হবে না, সে নর্মাল ডায়েট খাবে 3 days, কার্বোহাইড্রেট খাবে, সবকিছু খাবে। এই অবস্থায় 3 days খাওয়ার পরে সে রাতে খাবে, ওভারনাইট ফাস্টিং থাকবে, অ্যাটলিস্ট 8 hours তার ফাস্টিং থাকা লাগবে। তারপরে সকালে এসে সে একটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ দিবে, তারপরে তাকে 100 গ্রাম অর মেবি 75 গ্রাম গ্লুকোজ অরালি অ্যাডমিনিস্টার করা হবে। দেন তাকে 1 ঘন্টা পর পর ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড, 3বার তার গ্লুকোজ নেওয়া হবে। নেওয়ার পরে এই গ্লুকোজের আমরা রিডিং দেখব। রিডিং এর মধ্যে 2 or more following প্লাজমা কনসেন্ট্রেশন যদি এক্সিড করে আমাদের নর্মাল লেভেল, তখন আমরা বলবো যে দিস ইজ ফুল ব্লন ডায়াবেটিস আর জিডিএম ডেভেলপস। এই যে দেখো ইন্টারপ্রিটেশনটা, ফাস্টিং থাকতে হবে 95 মিলিগ্রাম পার ডেসিলিটার, 5.3 মিলিমোল। 1 আওয়ারে আসবে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার or 10.0 মিলি মোল পার লিটার। 2 আওয়ারে 155 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 8.6 মিলিমোল পার লিটার। and 3rd আওয়ারে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার, 7.8 মিলিমোল পার লিটার।
এই যে ভ্যালুগুলা এর মধ্যে যদি দুইটা ভ্যালু অ্যাবনর্মাল পাওয়া যায় তখন আমরা পেশেন্টকে লেবেল করব শি ইজ ডায়াবেটিক, শি ইজ গেস্টেশনাল ডায়াবেটিক। আচ্ছা, তোমাদের কি ক্লিয়ার? ক্লিয়ার হলে এতক্ষণ তোমরা বুঝতে পারলে ইয়েস ইয়েস কমেন্ট করো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই যে রাফাত শফিক রোল নাম্বার 167, ইয়েস ম্যাম। কে বললো? কি তোমার নাম? বড়দাজ কি? ইয়েস ম্যাম। শাহ কি? সবাই ইয়েস বলছে এখন। আচ্ছা, তোমরা এতক্ষণ বুঝতে পারছো আমি কি প্রসিড করব? আবার ইয়েস ম্যাম বলো প্রসিড করব কিনা। এতক্ষণ তোমরা ক্যাচ করতে পারছো কিনা? প্রসিড করব, ইয়েস ম্যাম। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু লিখো তো। একটা কোয়েশ্চেন বলো যে এটা পারি, বুঝি নাই। সামওয়ান লেখো কোন জিনিসটা বোঝো নাই। নো, সবাই সবকিছু বুঝছো মাশাআল্লাহ। এখন শুনো, আমরা প্রসিড করি। ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। হ্যাঁ, ম্যানেজমেন্ট প্রেগনেন্সিতে ডায়াবেটিস পেশেন্টের জন্য প্রেগনেন্সি ম্যানেজমেন্ট নিডেড নট অনলি ইন দ্য প্রেগনেন্ট ওমেন। ডায়াবেটিক প্রেগনেন্সি ম্যানেজমেন্ট শুরু হবে, দ্যাট মিনস বিফোর প্রেগনেন্সি, at least 3 months before pregnancy, up to postpartum full period. Pregnancy আমরা ম্যানেজ করব pregnancy before 3 months of pregnancy, throughout pregnancy, and up to postpartum, up to full period of period পেশেন্টকে আমরা ম্যানেজ করব। তাহলে কি করব আমরা? প্রি কনসেপশন কাউন্সেলিং। ডায়াবেটিক পেশেন্ট যদি সে ডায়াবেটিক থাকেই, আগে থেকে টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিক থাকে, সে যখন আসবে তাকে আমাদের কাউন্সিল করতে হবে। কাউন্সিলিং একটা ম্যানেজমেন্ট। কাউন্সিলিং মানে কি? তাকে বোঝাবো। কি বোঝাতে হবে? যে আপনি ডায়াবেটিক, সে যদি অরাল অ্যান্টি হাইপোগ্লাইসিমিক এজেন্ট ইউজ করতে অভ্যস্ত থাকে, সে যদি ম্যাক্সিমাম অরাল ড্রাগ খেয়ে থাকে, তখন তাকে এটাই বোঝাতে হবে যেহেতু আপনি প্রেগনেন্সি চাচ্ছেন, আপনাকে অরাল ড্রাগ এখনই বন্ধ করে দিতে হবে। তারপরে আপনি ইনসুলিন স্টার্ট করতে হবে। 3 মাস পর্যন্ত আপনাকে কন্ট্রাসেপশন, অ্যাটলিস্ট কন্ডম জাতীয় কন্ট্রাসেপশন আপনাকে ইউজ করে 3 মাস প্রেগনেন্সি বন্ধ রেখে আপনি নিজেকে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে? যেভাবে করে জমিতে বীজ বপন করতে হলে আগে জমি চাষ করতে হয়, পরে বীজ বপন করতে হয়, সেভাবে আগে জমি চাষ করতে হবে, পরে বীজ বপন। তো সেই জন্যই আগে তাকে 3 মাস আগ থেকে আমরা প্রিপেয়ার করব। তো হাউ টু প্রিপেয়ার? পেশেন্টকে এই 3 মাস আমরা ফার্স্ট স্টপ অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, দেন উই স্টার্ট ইনসুলিন আপ টু অ্যাকর্ডিং টু হার ব্লাড গ্লুকোজ লেভেল। হ্যাঁ, অ্যাকর্ডিং টু হার ব্লাড গ্লুকোজ লেভেল আমরা তাকে তখন আমরা তার ব্লাড গ্লুকোজ ডিটেক্ট করে লেভেল করব। পোস্টপ্রান্ডিয়াল এন্ড ফাস্টিং ব্লাড গ্লুকোজ 3 টাইমস কত থাকে সেটার উপর আমরা তার ডোজ ফিক্স করে তাকে আমরা ডোজ দেব, এবং সেটা হবে রেগুলার ইনসুলিন। তখন আমরা তাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে স্টার্ট করব, যেটা হচ্ছে রেগুলার ইনসুলিন।
সলিউবল ইনসুলিন, এটা দিয়ে 3 টাইমস তাকে ইনসুলিন দিব। তো তারা তো তখন সে মন খারাপ করবে, ইনসুলিন দিতে চাইবে না। কারণ তাকে বোঝাতে হবে কেন ইনসুলিন, কেন তোমরা জানো কেন? ওরাল হাইপোগ্লাইসেমি causes placental barrier and causes fetal anomaly, হ্যাঁ, fetal effect। আর যেটা হচ্ছে ইনসুলিন নিজে একটা গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে। তোমরা অনেকগুলি গ্রোথ ফ্যাক্টর শুনছো, ইনসুলিন নিজে একটা গ্রোথ ফ্যাক্টর। তো ডায়াবেটিক পেশেন্টের সেই গ্রোথ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়ে গেল, ইনসুলিন নাই মানে তার গ্রোথ ফ্যাক্টর নাই। ওরাল হাইপোগ্লাইসেমিক গ্লুকোজ কমাবে বাট গ্রোথের কাজ তো করবে না। সেই গ্রোথ ফ্যাক্টর হিসেবে আমরা তাকে ইনসুলিনে নিয়ে যাব, সেটা তার ডেসিডুয়া থেকে শুরু করে গ্রোথ একদম ফিটাস পর্যন্ত ওয়েল গ্রোথ করবে এবং সাথে গ্লুকোজ কন্ট্রোলে রাখবে। এইভাবে আমরা প্রেগনেন্সির আগেই মায়ের ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে নিয়ে আসবো এবং তার আমরা পরে দেখাবো হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1C যেটা আমরা প্রেগনেন্সির জন্য সাসপেক্ট করবো, উইদিন 6.5%-এর নিচে তাই উপরে উঠতে পারবে না। আমরা ওরাল বন্ধ করে যখন ইনসুলিন স্টার্ট করব তখন হিমোগ্লোবিন A1C ব্লাড সুপার কন্ট্রোলে থাকলে হিমোগ্লোবিন A1C নর্মালে চলে আসবে। 3 মাস আমরা তাকে আরেকটা ট্রিটমেন্ট দিব, যেটা হচ্ছে অন্য পেশেন্টকে আমরা হয়তো দিই না, অথবা অন্যান্য পেশেন্ট যাদের অ্যানোমেলিক বেবির হিস্ট্রি আছে তাদেরকে দেই, ডায়াবেটিস না হলেও। সেটা দেখি জিঙ্ক অ্যান্ড ফলিক অ্যাসিড। হ্যাঁ, জিঙ্ক ট্যাবলেট 20 মিলিগ্রাম পার ডে একটা ট্যাবলেট দিলেই হবে। আর ফলিক অ্যাসিড যেটা বাজারে 5 মিলিগ্রাম আছে, আমাদের নিড 4 মিলিগ্রাম। 1 ট্যাপ ফলিক অ্যাসিড 1 ট্যাপ জিঙ্ক কম্বাইন্ডও পাওয়া যায়, জিঙ্ক ফলিক অ্যাসিড একসাথে। আমরা জিঙ্ক ফলিক অ্যাসিড স্টার্ট করব 3 মান্থ বিফোর কনসিভ এন্ড 3 মান্থ বিফোর স্টার্ট করব ইনসুলিন। এবং পেশেন্টকে আমরা যদি হাইপারটেনসিভ থাকে, কোনো কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ, প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ সে সেটা অ্যাডজাস্টেড থাকে, আমরা সেটাও তার চেঞ্জ করে তাকে প্রেগনেন্সির জন্য সেফ ড্রাগ যেটা সেটাতে তাকে নিয়ে আসবো। আসার পরে এই 3 মাস আমরা কেন আমরা তাকে কন্ট্রাসেপটিভ বলবো, বিকজ এখনই যদি প্রেগনেন্ট হয় তাহলে তো প্রিপেয়ার্ড হয় নাই। 3 মাস সময় লাগবে তার বডি প্রিপেয়ার্ড হতে এবং তার যে চেঞ্জ গুলো হয়েছে বডিতে হাইপারগ্লাইসেমিয়ার জন্য, এই চেঞ্জ গুলো নর্মালাইজ হতে 3 মাস সময় লাগবে। 3 মাস নেওয়ার পরে আমরা তাকে চেক আপ করে যদি তার ব্লাড গ্লুকোজ নর্মাল থাকে, তার হিমোগ্লোবিন A1C নর্মাল থাকে, তার রেনাল ফাংশন এভরিথিং যদি নর্মাল থাকে, তখন আমরা তাকে প্রেগনেন্ট হওয়ার জন্য অ্যাডভাইস করব, বলবো এখন আপনি ট্রাই করেন প্রেগনেন্সি। একদম নর্মালি সে ট্রাই করবে, নর্মালি সে কনসিভ করলে ওয়েল এন্ড গুড। কনসিভ করলে আমরা বলবো এজ আর্লি এজ পসিবল, পিরিয়ড মিস হওয়ার সাথে সাথে আমাদের কাছে আসবেন। এবং ওই যে সে ইনসুলিন এবং ফলিক অ্যাসিড এন্ড জিঙ্ক শুরু করছে 3 মাস থেকে, এটা চলবে, এটা কন্টিনিউ করবে। দেন ফার্স্ট টাইমেস্টার প্রেগনেন্ট হয়ে যখন আমাদেরকে আসলো, তখন আমরা তাকে প্রথমেই যেটা হলো, আমরা তাকে রেফারেল টু এ কম্বাইন্ড মাল্টিডিসিপ্লিনারি ডায়াবেটিক অবস্টেট্রিক অ্যান্ড অ্যান্টিনেটাল ক্লিনিক, সবাই মিলে ডায়াবেটিশিয়ান, যে অবস্টেট্রিশিয়ান, তারপরে হচ্ছে ডায়েটিশিয়ান অ্যান্ড এন্ডোক্রাইনোলজিস্ট, এই 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 3 ধরনের স্পেশালিস্ট মিলে তাকে আমরা মনিটর করব এবং অ্যাডভাইস দিব তাকে। তারপরে আমরা তাকে একটা স্ক্যান করব, এই স্ক্যান মানে আলট্রাসোনোগ্রাফি অফ ইউটেরাস এন্ড এডেনেক্সা করব, প্লাস অ্যান্টিনেটাল যে ইনভেস্টিগেশন 6টা তোমাদের অ্যান্টিনেটালে আমরা দিয়ে রাখছি, সিবিসি, ব্লাড সুগার। হ্যাঁ, এখনো আবার তার ব্লাড সুগার এখানে র্যান্ডম করব না এই রোগীর ক্ষেত্রে, যেহেতু ডায়াবেটিক। আমরা ফাস্টিং এন্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করব। এখন আবার ওজিটিটিতেও যাব না, আমরা তার ব্লাড সুগার গুলি দেখব। তারপরে তার ব্লাড গ্রুপিং, সিবিসি বললাম,
ব্লাড গ্রুপিং আরএসটি এন্ড বিডিআরএল, এইচবিএসএলজি ইউরিনারি। হ্যাঁ, 6টার সাথে আমরা আলট্রাসোনোগ্রাফি করব। এই আলট্রাসোনোগ্রাফিকে বলে ডেটিং স্ক্যান। বিকজ আমরা আগে দেখলাম যে ডায়াবেটিসের কারণে পেশেন্টের ম্যাক্রোসোমিয়া হয়, আবার আইউজিআর হয়। তাহলে যদি লেটার পার্টে যদি সে আলট্রাসোনো করে, তখন প্রেগনেন্সি, তার ডিউরেশন অফ প্রেগনেন্সি কম বেশি হতে পারে। হ্যাঁ, আমরা ইউটেরাসের হাইট বেশি পেতে পারি, আলট্রাসোনো ফিটাল সাইজ বিগ সাইজ পেতে পারে, সেটা গেস্টেশনালি কম ডিউরেশন বাট সাইজ বড়, তখন আমরা ফিটাসের ম্যাচুরিটিতে প্রবলেমে পড়তে পারি। এই জন্য এটাকে বলে ডেটিং স্ক্যান। এই আর্লি স্টেজে ফার্স্ট ট্রাইমেস্টারে যে স্ক্যান হবে, সেটার থেকে যে ডেট হবে এলএমপি এবং ইডিডি আমরা এখনই ফিক্স করে রাখবো, তাতে করে আর তার লেটার পার্ট থার্ড ট্রাইমেস্টারে গিয়ে এটার জন্য আমাদের তখন হিমশিম খেতে হবে না। আমরা আগেরটাকেই অবশ্যই ফিক্স ধরবো, এইটাই থাকবে ফিক্স। এই জন্য এটার নাম ডেটিং স্ক্যান। স্ক্রিনিং অফ ডায়াবেটিক কমপ্লিকেশন, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা একবার তার ডায়াবেটিক কমপ্লিকেশনগুলি দেখবো, যেমন সেরাম ক্রিয়েটিনিন, অপথ্যালমোস্কোপি করে তার রেটিনোপ্যাথি আসছে কিনা, তারপরে যেটা হচ্ছে নিউরোপ্যাথি দেখার জন্য নার্ভ কন্ডাকশন টেস্ট, এটা আমাদের এখানে হচ্ছে না, আর করলে ভালো, এখানে হচ্ছে না। সুযোগ থাকলে করবে। ডায়াবেটিক কমপ্লিকেশন নাই, তখন প্রেগনেন্সি সে কন্টিনিউ করতে থাকবে। অ্যাসেসমেন্ট অফ অপটিমাইজেশন অফ গ্লাইসেমিয়া, আমরা তার গ্লুকোজ দেখবো এবং তার গ্লাইসেমিয়া অপটিমাম করে রাখবো। সেটা কত, প্রেগনেন্সিতে কত ব্লাড গ্লুকোজ আমরা রাখতে চেষ্টা করবো, আমাদের টার্গেট কত, 6 to 7 ফিক্স করে তার কেউ বলা যায় না। হ্যাঁ, 7.8 এর উপরে গেলে এটা ডায়াবেটিক, তো ওই ফিক্স লেভেলে তো রাখা যায় না। আমরা তখন একটা আনুমানিক আমরা একটা গড় আমরা একটা রাখবো, যে 6 to 7 এর মধ্যে আমরা তার ব্লাড গ্লুকোজ রাখতে চেষ্টা করবো। এইভাবে তাকে বোঝাবো। অ্যাডভাইস অন হাইপারগ্লাইসেমিয়া প্রিভেনশন, হ্যাঁ, যেমন আমরা তাকে বলবো খাবার দাবারের ক্ষেত্রে মাইল্ড এক্সারসাইজ করতে দিব, সুগার এবং সুগার কন্টেনিং ফুড আমরা অ্যাভয়েড করতে বলবো। তারপরে আমরা তার ডায়েট লিস্ট পরে আসে, সেই ডায়েট লিস্ট অনুযায়ী সে ডায়েট ইনটেক করলে তার হাইপারগ্লাইসেমিয়া হবে না। হ্যাঁ, আমরা তাকে বলবো যে আপনি যদি বারবার গ্লুকোজ বাড়ে কমে, এতে আপনার বাচ্চার ক্ষতি হবে, এটা যেন না হয়, যেন আমরা হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোলে রাখবো। সেকেন্ড ট্রাইমেস্টার একই রকম আমরা অপটিমাইজ করবো গ্লাইসেমিক কন্ট্রোল। হ্যাঁ, তখন ইনসুলিন লেভেল ট্রাইমেস্টার যত প্রেগনেন্সি অ্যাডভান্স হবে, ইনসুলিন লেভেলও বাড়তে থাকবে। এজন্য হয়তো গত মাসে যা ইনসুলিন পাইছে দেখবে এই মাসে আরো 2-4 ইনসুলিন বাড়াই দিতে হইতেছে, ইনসুলিন বাড়ানো লাগতে পারে। যত প্রেগনেন্সি টার্মের দিকে যাবে ইনসুলিন নিড বাড়তে থাকবে। তো আমরা এইভাবে বাড়াই গ্লাইসেমিক কন্ট্রোলটা অপটিমাইজ করে রাখবো। স্ক্রিনিং ফর কনজেনিটাল অ্যানোমালি, সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করব, এটাকে বলে অ্যানোমালি স্ক্যান, স্ক্রিনিং করব কনজেনিটাল অ্যানোমালির জন্য। বিকজ সেকেন্ড ট্রাইমেস্টারে এটা কম্পিউটার ফুললি অ্যানোমালিটা ডায়াগনোসিস করতে পারে মোস্ট শিওরলি, সেই জন্য অন্য সময়ও করতে পারবে। বাট সেকেন্ড ট্রাইমেস্টার 16 to 24 উইকস এর মধ্যে যদি করি, টাইমটা কত, 16 to 24 উইকস, সেই সময়টাতে করলে গুড রেজাল্ট আসে। 4D আলট্রাসোনোগ্রাফি, এটা সার্ভিলেন্স ফর মেডিকেল এন্ড অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন। এই মাদের আমরা পরে পড়বো যে ডায়াবেটিকের সাথে আরো কমপ্লিকেশন হয়, অবস্টেট্রিক্যাল এন্ড ম্যাটারনাল এন্ড ফিটাল কমপ্লিকেশন হয়, সেগুলো হচ্ছে কিনা আমরা সার্ভিলেন্স করব, মানে আমরা তাকে চেক আপ করবো। অ্যাসেসমেন্ট অফ ফিটাল গ্রোথ, অ্যাসেসমেন্ট অফ ফিটাল গ্রোথ কি দিয়ে করব, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা হাইট অফ ইউটেরাস দিয়ে এন্ড আমরা আলট্রাসোনোগ্রাফি মনিটরিং দিয়ে ফিটাল অ্যাসেসমেন্ট ঠিক আছে কিনা দেখব। তারপর থার্ড ট্রাইমেস্টার আমরা এখনো গ্লাইসেমিক কন্ট্রোল টাইট রাখবো, অ্যাসেসমেন্ট অফ ফিটাল গ্রোথ এখনো আমরা করব, টাইমিং এন্ড মোড অফ ডেলিভারি, এখন আমরা মোড অফ ডেলিভারি কি হবে থার্ড ট্রাইমেস্টারে আমরা মোড অফ ডেলিভারির দিকে চিন্তা করব, কিভাবে করা দরকার এন্ড কখন করা দরকার, এটা থার্ড ট্রাইমেস্টারে ঠিক করব। এখন আসো
protocol for insulin during labor and delivery. এখন আগে যে কথাগুলি বললাম এখন এখানে আসছি প্রিকনসেপশন কাউন্সিলিং এ তোমাদের সাথে যে কথাগুলি বললাম প্রটোকল ডিউরিং লেবার এন্ড ডেলিভারি আমরা এখান থেকে পোস্টপার্টাম অ্যাডজাস্টমেন্ট এগুলো আমরা আসতেছি অ্যাডজাস্টমেন্ট অফ ইনসুলিন ডোজ পোস্টপার্টামে আমরা কি করব বলবো হ্যাঁ প্রিকনসেপশন কাউন্সিলিং এর মধ্যে দেখো আমরা কি কি করব ওয়েট লস এন্ড টাইট গ্লাইসেমিক কন্ট্রোল যারা অবভিয়াস তাদের ওয়েট লস করব এবং গ্লুকোজ খুবই কন্ট্রোল করব প্রিকনসেপ্ট ওই যে 3 মাস ইভালুয়েশন অফ গ্লাইসেমিক স্ট্যাটাস এন্ড অপটিমাম কন্ট্রোল অপটিমাম বার্থ ডিফেক্ট এটা করলে সুবিধা হবে বার্থ ডিফেক্ট হবে না এবং কন্টিনিউয়াস অ্যাবর্শন হবে না তারপরে হচ্ছে রিঅ্যাসেস করব ম্যাটারনাল হেলথ ব্লাড গ্লুকোজ প্রোফাইল হিমোগ্লোবিন A1C ভাস্কুলার কমপ্লিকেশন এন্ড উইকলি এগুলো রিভিউ করতে হবে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিব আর বলছি জিঙ্ক কনভার্ট করব ওরাল হাইপোগ্লাইসেমিক টু ইনসুলিন ডোজ এন্ড ট্রায়াল ফর কনসেপশন when hemoglobin A1C level less than 6.5% যে এই কথাগুলি এতক্ষণ তোমাদেরকে বলছি হ্যাঁ এখন আবার তোমরা আবার দেখতে পাচ্ছ এখন বেশি করে আরো ক্লিয়ার হয়ে গেল অ্যান্টিনেটাল কেয়ারে কি করব ইন্টারভ্যাল অফ চেকআপ আমাদের একটা অ্যান্টিনেটাল চেকআপের শিডিউল আছে তাই না সেই শিডিউলের মধ্যে এই মা সেই শিডিউল অনুযায়ী হতেও পারে নাও হতে পারে আমরা প্রয়োজনে তার জন্য শিডিউল চেঞ্জ করব ওই শিডিউলগুলো হলো অ্যান্টিনেটাল শিডিউল নরমাল প্রেগন্যান্সিদের জন্য কিন্তু যারা প্রেগন্যান্সি উইথ কমপ্লিকেশন ডায়াবেটিস মিন্স ওয়ান কমপ্লিকেশন অফ প্রেগন্যান্সি উইথ ওয়ান কমপ্লিকেশন এই কমপ্লিকেটেড পেশেন্টদের জন্য শিডিউল অবস্টেট্রিশিয়ান ডিসাইড করবে তাকে কি শিডিউল দিবে আমরা যদি তার গুড কন্ট্রোল থাকে তাকে নরমাল শিডিউলেও রাখতে পারি কিন্তু তার যদি গ্লুকোজ কন্ট্রোল না হয় তাকে আমরা বিভিন্নভাবে শিডিউল করতে প্রয়োজনে তাকে অ্যাডমিটও করতে পারি অ্যাডমিট করে তার গ্লুকোজ কন্ট্রোল করে আবার তাকে শিখায় দিয়ে গ্লুকোজ ইনসুলিন কিভাবে নিবে সেটা শিখায় তাকে তার ডায়েট এবং ইনসুলিন এক্সারসাইজ সব শিখায় তাকে বাড়ি পাঠাইতে পারি তাকে ফ্রিকুয়েন্ট আসতে বলতে পারি আর যারা ইন্টেলিজেন্ট যারা কথা বুঝবে নিজেকে তারা চেকআপ দিতে পারবে তারা কম আসলেও হবে হ্যাঁ এভাবে আমরা চেকআপ করবো ফ্রিকুয়েন্ট এস্টিমেশন অফ ব্লাড গ্লুকোজ এই ব্লাড গ্লুকোজ তখন সে প্রেগনেন্ট অবস্থায় 6 টাইম করবে ফাস্টিং মর্নিং ফাস্টিং এন্ড 2 hours after breakfast লাঞ্চের বিফোর লাঞ্চ এন্ড 2 hours after লাঞ্চ বিফোর ডিনার 2 after ডিনার এন্ড এট বেড টাইম এখন একটা মানুষকে যদি বলি প্রতিদিন তুমি এবার 6-7 বার করে গ্লুকোজ টেস্ট করো একটা চার্ট আমরা তাকে বানাই কাগজের মধ্যে একটা চার্ট দিয়ে বলবো এই চার্টের মধ্যে লিখবেন কত ইনসুলিন নিলেন মর্নিং এ ইউনিট ইনসুলিনের ইউনিট নিবে সেই ইনসুলিনের মর্নিং ডোজ ইভিনিং ডোজ ব্লাড গ্লুকোজ মর্নিং এ কত ফাস্টিং এ লিখবে পোস্টপান্ডিয়াল লিখবে যে মর্নিং এ খাওয়ার পরে এত দুপুরে খাওয়ার আগে এত খাওয়ার পরে এত এভাবে করে সে লিখবে এই যে লিখবে এটা নিয়ম হলো প্রতিদিনই থ্রুআউট প্রেগন্যান্সি লিখবে এবং যারা খুবই কনসাস তারা কিন্তু থ্রুআউটই লেখে কিন্তু যারা অত পারবে না এটা কস্টলি যারা অতটা পারবে না তাদেরকে আমরা বলি যে সপ্তাহে একদিন আপনি 7 টাইম করবেন ডায়েটের সাথে কন্ট্রোল করে ইনসুলিন অ্যাডজাস্ট করে আপনি এই ইনসুলিন এন্ড এই ডায়েটটা কন্টিনিউ করবেন বারবার ডায়েট চেঞ্জ করবেন না যা খাইছে একই জিনিস একই পরিমাণ ঠিক রেখে এখন একই পরিমাণ ঠিক রেখে প্রতিদিন আলু খাইছে তো আলুই খাবে তা তো হয় না হ্যাঁ মানুষের তো রুচি বোধ আছে তো সেটা সে বুঝে তাকে বুঝাইতে হবে যে আপনি একটা অ্যামাউন্টটা যেন
ঠিক রেখে খান। আমরা পরে দিচ্ছি কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট এবং এর মধ্যে আবার লিস্ট দিব কোন কোন কার্বোহাইড্রেট। এগুলো করে সে নিজের গ্লুকোজটা নিজে অ্যাডজাস্ট করা শিখবে। তাকে আমরা এটা শিখাইতে সাহায্য করবো। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন A1C আমরা আগে প্রেগনেন্সির আগে একবার দেখছিলাম, ফার্স্ট ট্রাইমেস্টারে এসে আবার আমরা দেখবো। আমরা 3 মান্থলি দেখবো। সোনোগ্রাফিক ইভালুয়েশন যেটা বললাম এটা, হ্যাঁ, ডেটিং স্ক্যান, বায়োফিজিক্যাল প্রোফাইল হুয়েন অ্যাবনর্মাল নন টেস্ট, এগুলা অত তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। থিওরিটিক্যাল ডপলার আলট্রাসোনো ব্যালোসিড বুঝবা না এখন, এগুলা আলট্রাসোনোগ্রাফি দিয়ে করা হয়, এগুলা খালি জেনে রাখো। টাইম শেষ হয়ে যাচ্ছে, আছে এখন আমার টাইম শেষ হয়ে যাবে। তারপর সেকেন্ড, থেরাপিউটিক রেজিম ডায়েট ক্যালোরি, এটা কি দিব? ডায়েটারি থেরাপি নিউট্রিশন মেনটেন করব। ক্যালোরি রিকোয়ারমেন্ট কত? 30 to 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। এবং আমরা তার ওয়েট গেইনটা দেখব। নর্মাল যদি ওয়েট গেইন থাকে তখন বা ওয়েট গেইনের উপর ডিপেন্ড করে আমরা ক্যালোরি কমাবো বাড়াবো ঠিক করব। প্রথমে আমরা এইটা দিয়ে স্টার্ট করব। ক্যালোরি ডিস্ট্রিবিউশন আমরা কয়বার দিব তাকে? এই যে 30 to 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হলে তা গুনবো আমরা, তার টোটাল কত ক্যালোরি হলো তার ওয়েট অনুযায়ী। সেই ওয়েট অনুযায়ী টোটাল ক্যালোরিটাকে আমরা আবার নিচে দেখো, সব নিচে কার্বোহাইড্রেট দিব 40 to 55%, প্রোটিন দিব 18 to 20% and ফ্যাট দিব 25 to 30%। তো রোগী তো আর পাল্লা দিয়ে ওজন করে বা এভাবে করে খেতে পারবে না, হ্যাঁ, সেটা তুমি শিখাই দিতে হবে যে কিভাবে খাবে। বলবে যে ভাত আপনি যা খান তার চেয়ে 2 মুঠো কম খাবেন প্রতিবেলা। প্রোটিন আপনি 1 পিস মাছ বা মাংস একটু বেশি খাবেন, আর ফ্যাট আসলে এই পরিমাণেই খাওয়া হয়। তো এইভাবে তুমি তাকে খাওয়ার শিডিউলটা দিবা। এতে করে ক্যালোরি ডিস্ট্রিবিউশন 3 মিলস এন্ড 3 স্ন্যাক্স। বলবা যে আপনি দুপুরে সকালে যে খাবার খান সেটা একসাথে একই সাথে সকালবেলা না খেয়ে আপনি 2 বারে খাবেন। সকালে একটু বেশি খাবেন, তার 2-3 ঘন্টা পর দুপুর 11টা মানে 11টার সময় 12টার দিকে আপনি একটা স্ন্যাক্স খাবেন, ছোটখাটো স্ন্যাক্স। তারপরে আপনি দুপুরে খাবেন, প্রতিদিন যা খাইতেন আগে এখন একটু কম খাবেন, খাইয়া বিকাল 5টার দিকে আপনি আরেকটা স্ন্যাক্স খাবেন। সেই স্ন্যাক্সটা হতে পারে অনলি একটা সিঙ্গারা, একটা সমোসা, একটা আপেল, একটা কলা বা বিস্কুট, মুড়ি, চা, অর্ধেক রুটি, এগুলি। আর যার যার রুচি মতো। প্রত্যেক মানুষকে তার একই জিনিস খাইতে দিলে এটা তো যন্ত্রণা, সে ফুয়েল তার পছন্দ মতো খাবার খাবে। তাহলে 3 meal and 3 snacks, 6 বার খাবে। and always bed time অল্প কিছু খেয়ে ঘুমাবে। তোমরা কি খাবার শিডিউল বুঝতে পারছো? রোগী যে ডায়াবেটিক রোগী খাবার খাবে, শিডিউল যদি বুঝতে পারো লেখো ইয়েস। একজন ইয়েস লেখো। নাজলা, নাজনা নূর, তুমি লেখো ইয়েস নাকি নো। নাজলা নূর বুঝতে পারছো? লেখো ইয়েস অথবা নো। নাজলা নূর শুনতে পাচ্ছে না নাকি? আনোয়ার চৌধুরী কিছু লেখো, তুমি বুঝতে পারছো না পারো নাই? কারো কোনো রেসপন্স নাই। তোমরা কি ডায়েট বুঝতে পারছো? ইয়েস ম্যাম, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা থেরাপিউটিক রেজিম ডায়েট ক্যালোরি কন্টিনিউ এমফাসাইজ হাই ফাইবার। আচ্ছা, ডায়াবেটিস রোগীদেরকে বলতে হবে হাই ফাইবার। হাই ফাইবার তো তোমরা বুঝোই, শাকসবজি বেশি খাবে, সবজি জাতীয় জিনিস, শাক সবজি, ফাইবার, ফাইব্রাস ফুড বেশি খাবে। হ্যাঁ, দেন আসো থেরাপিউটিক ইনসুলিন থেরাপি কি দিবে? শর্ট এন্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন আমরা দিব প্রেফারেবল। ইনসুলিন শিডিউল হচ্ছে 2 to 4 times per day।
Goal of therapy is to prevent both fasting and postprandial hyperglycemia and to avoid debilitating hypoglycemia. Hypoglycemia হতো না, আবার hyperglycemia হতো না। That means আমরা যেটা বলছিলাম 6 to 7 ব্লাড গ্লুকোজটা নর্মাল রাখতে চেষ্টা করব এবং তাকে শর্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্লুকোজ আমরা 3 to 4 times, তো 4 times আসলে আমরা দিই না, আমরা 2 times দিই অথবা 3 times দিই। যদি আমরা শর্ট অ্যাক্টিং রেগুলার সলিবল ইনসুলিন দিই তাহলে আমরা 3 times দিই, যেটা। আর যদি মিক্সচার দেই যেটার সাথে ইন্টারমিডিয়েট অ্যান্ড রেগুলারটা মিক্স করা আছে 70-30 তাহলে আমরা মর্নিং অ্যান্ড নাইট 2 বেলা দিই। তাতে যদি কন্ট্রোল না হয় তখন আমরা দুপুরে একটা দুপুরের ডোজে আবার আমরা লাঞ্চে একটা অ্যাড করতে পারি। আমরা এইভাবে, এই জন্য বেশিরভাগ ফার্স্ট ইনসুলিন শুরু করতে পেশেন্টকে অ্যাডমিট করা লাগে হসপিটালে। আমাদের পাশে কয়েকদিন 5-7 দিন থেকে সুগারটা কন্ট্রোল করে স্টেবিলাইজ করে গেলে ভালো হয়। এই ফার্স্ট ইনসুলিন ইনটেক আমরা হসপিটাল অ্যাডমিশন দিয়ে দিই, খুব ইন্টেলিজেন্ট পেশেন্ট না হলে। আর যারা খুব ইন্টেলিজেন্ট তাদেরকে বুঝাই দিলে পারে। তো এখন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এই যে গ্লাইবুরাইড আর মেটফর্মিন, এই দুইটা দেওয়া যায়। হ্যাঁ, এখন এইটা দুইটা আসছে যে দুইটা দেওয়া যায়, মেটফর্মিন দেওয়া যায় আর গ্লাইবুরাইড দেওয়া যায়। তাহলে কি কি দেওয়া যায়? ইনসুলিন, গ্লাইবুরাইড এন্ড মেটফর্মিন। ম্যানেজমেন্ট অফ লিভার এন্ড ডেলিভারি, লিভারে কিভাবে হবে, ডেলিভারি এই পেশেন্টের লিভার কিভাবে হবে। ডায়াবেটিক মা লিভার এজ ইউজুয়াল, ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি, তার জন্য তার আলাদা কোনো কিছু করতে হবে না, এজ ইউজুয়াল নর্মাল পরিবারের মতো। এম টু ডেলিভার এ নর্মাল সাইজ টার্ম বেবি। আমাদের নর্মাল সাইজ কত? 2.5 to 3.5, 3.9 পর্যন্ত নর্মাল, এর উপর হলে ম্যাক্রোসোমিয়া। তো 2.5 to 3.5 পর্যন্ত সাইজ আমরা এক্সপেক্ট করি এটা টার্ম বেবি ডেলিভার করতাম। তো টার্ম কত? 37 to 42। কিন্তু এদেরকে পোস্ট ডেটেড করা যাবে না, কমপ্লিকেশন না থাকলে। ইফ নো কমপ্লিকেশন প্রেগন্যান্সি শুড বি কন্টিনিউড এট লিস্ট 38 উইকস। তোমাদেরকে বললাম 37, কিন্তু এই পেশেন্টকে বলছি 38। হোয়াই? ডায়াবেটিক মাদের বেবিদের লাং ম্যাচুরিটি একটু ডিলেড হয়, একটু ডিলেড হয়। তো সেই জন্য লাং ম্যাচুরিটি আমরা 37-এ লাং ম্যাচুর সবার হয়ে যায়, এদের ডিলেড হয় দেখে আমরা এদেরকে এক্সট্রা 1 উইক ডিলে করব, 38 উইকস পর্যন্ত নিব। আর এরপরে 40 উইকস পর্যন্ত আমরা ওয়েট করে বেশি ম্যাচিউর করার জন্য তার চান্স অফ হাইপো অ্যান্ড হাইপারগ্লাইসেমিয়া এন্ড আইওএফডির চান্স, সেই জন্য আমরা অত 40 উইকসে নিতে যাব না। যদি কেউ উইদাউট ইনসুলিন শুধু ডায়েট কন্ট্রোলে তার ব্লাড সুগার কন্ট্রোল থাকে, তখন আমরা 40 উইকস পর্যন্ত যাব, বাট ইডিটি ক্রস করবো না। আদারওয়াইজ ইনসুলিন দিয়ে কন্ট্রোল হলে আমরা 38 উইকসেই ডেলিভারি করে ফেলবো। Lung maturity should be checked if necessary to avoid respiratory distress syndrome. এটা কমপ্লিকেশন আমরা বলছিলাম। টার্গেট কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ 3.9 to 6.7, এইটা বলছিলাম যে ডিউরিং লেবার এন্ড ডিউরিং প্রেগনেন্সি। তো এত পয়েন্ট আউট করে এটা মনে রাখা তো সুবিধা না, সেজন্য তোমাদেরকে সহজ করে বলছি। প্রেগনেন্সিতে মনে রাখবা 3.9 এর জায়গায় 4 to 5, আর প্রেগনেন্সিতে মনে রাখবা 6.7 এর জায়গায় ওটাকে 6 to 7। হ্যাঁ, এন্ড আফটার ডেলিভারি 78 পর্যন্ত দেওয়া যায় ডিউরিং লেবার। সো এস্টিমেশন অফ ব্লাড গ্লুকোজ 1 to 2 আওয়ারলি। নর্মাল লেবারে থাকলে পেশেন্ট 1-2 ঘন্টা পর পর আমরা ব্লাড গ্লুকোজ দেখবো। আর আমরা পরে আসতেছি সিজার বা ডেলিভারি সময় কিভাবে করবো। ম্যানেজমেন্ট অফ লেবার এন্ড ডেলিভারি, আনটিল ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন 7.2 আমরা নো গ্লুকোজ ইনফিউশন, আমরা গ্লুকোজ ইনফিউশন স্টার্ট করবো না, পেশেন্টকে ইনসুলিনও দিব না, খাবার দেব না, আমরা তাকে নর্মাল স্যালাইন দিয়ে রাখবো। ইফ ইলেকটিভ সিজার, আমরা তখন ফার্স্ট মর্নিং কেজে এটাকে সিজার করতে হবে, মর্নিং এর ফার্স্ট কেজ হিসাবে। অন দ্য ডে অফ সার্জারি মর্নিং ইনসুলিন ডোজ এস্টিমেট করব, সকালে কোনো খাবারও দিব না, সকালে কোনো ইনসুলিনও দিব না। এন্ড ইউজ অফ, আমরা যখন ওটি শুরু করব এট দ্য মিড টাইম অফ অপারেশন আমরা আবার গ্লুকোজ দেখব, এবং গ্লুকোজ বেড়ে
মোর দেন যেটা 180 10 মিলিমোলের উপরে গেলে আমরা তখন ইনসুলিন পাম্প দিয়ে তাকে ইনসুলিন স্টার্ট করব। এবং লেবারেও একই রকম, ইনসুলিন সুগার বেড়ে গেলে আমরা ইনসুলিন পাম্প দিয়ে স্টার্ট করব। ম্যানেজমেন্ট অফ লেবার গাইডলাইন ফর ইনসুলিন ইনফিউশন, যেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ 70 to 130 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে 1 ইউনিট পার আওয়ার, এটা ইনসুলিন পাম্প দিয়ে মেজার করা হয়। ইফ ফাস্টিং ব্লাড গ্লুকোজ 130 to 160 মিলিগ্রাম পার ডেসিলিটার 2 ইউনিট পার আওয়ার আমরা দিব, এটা ইনসুলিনের ইউনিট। ইফ ফাস্টিং ব্লাড গ্লুকোজ 160 to 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, ওই করে দেখতেছি 3 ইউনিটস পার আওয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়ারলি ব্লাড গ্লুকোজ এস্টিমেশন এন্ড ডোজ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। শেষ আমাদের ম্যানেজমেন্টের লেবার ডেলিভারি, এটা এমন কিছু না, ডেলিভারি হওয়ার সাথে সাথে প্লাস ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যায়, কাজে আমরা পোস্ট ডেলিভারির পরে ইনসুলিন স্টপ রাখবো এবং মনিটর করতে থাকবো ব্লাড গ্লুকোজ, যদি বাড়ে আমরা ইনসুলিন দিব, না আদারওয়াইজ দিব না। এবং মোড অফ ডেলিভারি ভ্যাজাইনাল ডেলিভারি, সেফ আনসেফ স্পেশাল, সিজার ইন্ডিকেশন থাকলে সিজার করবো, আদারওয়াইজ আমরা নর্মাল ডেলিভারি চিন্তা করব। আর পোস্টপার্টাম ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ডিসকন্টিনিউ ইনসুলিন থেরাপি আফটার ডেলিভারি, যেটা বললাম। তারপরে 2 hours 75 ODT 6 to 8 weeks পোস্টপান্ডিয়াল ডেলিভারির পিপিএম এর পরে আমরা তাকে একবার ওজিটিটি করব, প্রয়োজনে ইনসুলিন স্টার্ট করব, আদারওয়াইজ। আর যেটা হচ্ছে 50-60% ডিডিএম কনভার্টেড টু তার ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে। এটা আগেই বলছি, কেয়ার অফ নিউবর্ন, নিউবর্ন বেবির জন্য স্পেশাল কেয়ার অবশ্যই লাগবে, এদের হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে। এজন্য প্রথম কথা হলো বেবিটাকে তুমি পেডিয়াট্রিক্স ইউনিটে ভর্তি করে দিবা, পেডিয়াট্রিশিয়ান দেখবে, তার গ্লুকোজ মনিটর করবে, গ্লুকোজ যদি হাইপোগ্লাইসিমিয়া হয় তাহলে তাকে গ্লুকোজ ইনফিউশন দিবে, আর কনজেন্টাল মালফাংশন দেখবে, ব্লাড গ্লুকোজ চেক করবে 2 আওয়ার, এইটাই হলো। আর কন্ট্রাসেপশন ওসিপি এবং যেটা হলো ডিপো পবেরা, এটা দেখো, এটা হচ্ছে ওয়েট গেইনের সমস্যা, তার জন্য কন্ডম বেশি ভালো। কন্ডম। আর এখন এখন লিপিড ফ্রেন্ডলি ওসিপি বের হয়েছে, যেগুলির নাম হলো নভেলন লাইট, ডেসোলন, এগুলি আমরা দিতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আসলে সমস্যাটা কি জানো, অফ করে দাও, থ্যাংক ইউ। সমস্যাটা কি, আমি সেই ভোরবেলা থেকে ওটি করতেছি, ওটি শেষ করে